আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা অন্তর্বর্তী সরকারের বড় অর্জন। ৭৫ থেকে শিক্ষা নিলে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাকে পালাতে হতো না, মন্তব্য আবুল কাশেম ফজলুল হকের। ফ্যাসিবাদী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং হাতে রক্তের দাগ দিয়ে সাউথপন্থীদের ইজতেমা করার অধিকার নেই, মন্তব্য মামুনুল হকের। ৩১ জানুয়ারি থেকে টঙ্গীতে জুবায়েরপন্থীদের ইজতেমা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশের তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব পরবর্তী করণীয় সম্পর্কে মানুষের প্রত্যাশা জানতে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাগনা মোটরে প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই যৌথ কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়করা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। জনগণের প্রত্যাশা পূরণে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি ৪ দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। এই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সে বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কল কারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা ৫ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের পরেও দেশের মানুষ তার প্রাপ্য অধিকার পায়নি, তাই প্রত্যেক শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষার্থে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন জরুরি বলেও জানান তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সাথে সাক্ষাৎকালে তাকে এ কথা জানান প্রফেসর ইউনূস। এ সময় রূপা হক অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল, পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময় এবং সরকারের বিভিন্ন সংস্কারের বিষয়ে জানতে চান। এবছর ডিসেম্বর বা আগামী বছরের মধ্যবর্তী সময় নির্বাচনের কথা উল্লেখ করে ড ইউনূস বলেন, মূলত জনগণ কতটা সংস্কার চায় এর উপর নির্ভর করবে নির্বাচন সময়। তিনি বলেন, গত ৩টি নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের জনগণ, মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। সাক্ষাৎকালে নতুন বাংলাদেশ দেখে উৎসাহিত হবার কথা জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই এমপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকাস্থ নরসিংদীর বেলাবো থানা সমিতির বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, এখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, ভয়ভীতি ছাড়াই সরকারের সমালোচনা করতে পারছে। এটি বর্তমান সরকারের বড় অর্জন। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা।
ব্যাপারটা হলো যে আমরা যা কিছু বক্তব্য আসুক না আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে নেব। এটা আনুষ্ঠানিক কোনো বক্তব্য না, আনুষ্ঠানিকভাবে আপনাদের কোনো ধরনের আহ্বান পায় নাই শেখ হাসিনাকে ফেরানোর জন্য? আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্রদের দমিয়ে রাখতে পারে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ABM ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। ছাত্ররা বন্দুকের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে বলেছে যে আসো, তোমরা আসো। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না। আমি বিজয়ী হব, এবং আবু সাইদ বিজয়ী হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অল্প কয়েকদিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দিনাজপুরের ঘোড়াঘাটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা জানান। বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান বিএনপির এই নেতা। এ সময় ঘোড়াঘাটের রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে ঘোড়াঘাট পৌরসভা সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, মন্দির, গির্জা ও প্যাগোটার 234টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের হাতে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া আজও আপনাদের মাঝে আছেন। উনি কিন্তু পালিয়ে যায় নাই। উনি কিন্তু 111-এর পরে অনেক নেত্রী দেশের বাইরে গিয়েছেন, আসছেন, অনেক নাটক দেখেছি আমরা, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু দেশের মাটি এবং মানুষকে ভালোবেসে আপনাদের সব পাশে ছিলেন। বিগত 15.5 বছর মানুষের অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে পতিত স্বৈরাচার, সেই সময়ও বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলেছে এবং কোন অবস্থাতেই জনগণের অধিকারের সাথে কম্প্রোমাইজ করে নাই। ছাত্র সমাজকে আর সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করতে হবে না। শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে তারা ন্যায্য চাকরি পাবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে দলের কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ শুধু জামাত এবং আলেম ওলামাদের উপরই অত্যাচার চালায়নি, তারা সেনাবাহিনীকেও ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ারও আহ্বান জানান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকিয়ে আসার সাথে সাথে আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে, সবগুলো হজম করে ফেলেছে। এখন ছাত্রদেরকে হজম করতে পারবে। শুধু বিরোধী দলের উপর, আলেম উলামার উপর নির্যাতন করে নাই, এরা 18 কোটি মানুষের উপর নির্যাতন করে। নির্বাচনের আগে সকল সংস্কার করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। জাতীয় প্রেসক্লাবে সংগঠনের গণসংলাপে তিনি এই মন্তব্য করেন। জুনায়েদ সাকি বলেন, কিছু সংস্কার নির্বাচনের আগে করতে হবে এবং কিছু সংস্কার নির্বাচনের পরে করতে হবে। কেউ দায়িত্ব পেয়ে জনগণের প্রভু না হয়ে যায়, সেজন্য সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের চালানো হত্যার বিচার চেয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ঠিকমতো না হওয়া অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জার বিষয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না,
তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে। এবারের ইজতেমায় সাতপন্থীদের অংশ নেওয়ার নৈতিক কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগের চলমান ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের হাতে রক্তের দাগ তারা কোনো ইজতেমা করতে পারে না। আগামী 31 জানুয়ারি থেকে জোবায়েরপন্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তবে দ্বিতীয় পর্বের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে মাওলানা সাদ অনুসারীদের নিষিদ্ধ করা ইজতেমা মাঠে হামলার সুষ্ঠু বিচার সহ 4 দফা দাবি জানায় শুরায়ে নিজামের অনুসারী তথা জোবায়েরপন্থীরা। 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাহলে ইনশাআল্লাহ 25শে জানুয়ারি 2025 শনিবার উলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। রাজনৈতিকভাবে মোকাবেলা না করে শক্তি প্রয়োগের পথ বেছে নেয় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার কলঙ্কজনক পরাজয় হয়েছে বলে অভিমত বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। তিনি বলেন, 75 থেকে শিক্ষা নিলে 24-এ এসে শেখ হাসিনাকে পালাতে হতো না। অন্যদিকে ফ্যাসিবাদী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীর এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদে সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে শীর্ষক প্রস্তাবের পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে ছায়া সংসদ। ফ্যাসিস্ট স্বৈরাচারী রক্তচোষা হত্যাকারী আওয়ামী লীগ সরকার নিজের সমর্থকদেরকে নিয়ে তারপরে এগিয়ে যেতে হবে, এটি তাদের সাংগঠনিক একটা নিয়ম মানসিকতা। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তরুণরা ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। ছাত্র জনতার এই গণবিপ্লবে ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, যারা আজকে বিএনপিতে রয়েছে, যারা আজকে জামায়াতে ইসলামে রয়েছে, যারা বাম রাজনৈতিক দল রয়েছে, নানা শ্রেণী পেশা মানুষ রয়েছে, সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, 75 থেকে শিক্ষা নিলে 24-এ এসে শেখ হাসিনাকে পালাতে হতো না। বাস্তবতার মধ্যে আইজি সাহেব বললেন যে আমরা আর এগোতে চাই না, আমরা এগুলে বহু মানুষ মরবে, মারতে হবে, না হয়তো আমাদের পুলিশ বাহিনীর লোকদের মরতে হবে। এই জন্য বিষয়টা রাজনৈতিক, এটার মীমাংসা রাজনৈতিকভাবে করতে হবে। তারা বলেন, ভিন্নমত দমনের হাতিয়ার হিসাবে আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতকে ব্যবহার করেছে বারবার। নানাভাবে যারাই মত প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগ এর সমর্থক নন, কোনো ভিন্ন মত প্রকাশ করেন, সাধারণত ব্যাপকভাবে তাদেরকে কারাগারে বন্দী করা হয়। এই গুম, হত্যা এটা অনেক বেশি হয়েছে। আজকে বিরোধী মতের লোকেরাই গত 15 বছরে যেভাবে তারা গ্রামে গঞ্জে থাকতে পারতো না, কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে, বাগানে গিয়ে ঘুমিয়েছে, ধান খেতে গিয়ে ঘুমিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা কিন্তু মনে করি এই জুলাই হত্যার মাধ্যমে একটা গণবিপ্লবে একটা বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণের কারণের জন্যই কিন্তু আমরা পতিত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেখেছি। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের উপর আঘাত দিয়েছে বলে মন্তব্য করেছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড কনফারেন্স হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বর্তমান তরুণ প্রজন্ম বিবেক বিক্রি করে দেওয়ার প্রজন্ম নয় উল্লেখ করে সার্জিস বলেন, যে কোনো বিষয়ের প্রাসঙ্গিকতা যুক্তি দিয়ে বোঝাতে পারলে তার রক্ষায় তারা জীবন দেবে, তেমনি আবার যদি তারা লুটপাট সন্ত্রাস দেখে তবে তাকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করবে না। গোলটেবিল বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবীরা বক্তব্য রাখেন। এই বিগত দিনের যে শিক্ষা কারিকুলাম সাজানো হয়েছে, এর প্রত্যেকটা বই বাদ দিতে হবে।
নতুন ভাবে বই সাজাতে হবে, নয়তো এই আন্দোলন ব্যর্থ হবে। আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। ধীরে ধীরে দর্শনার্থী বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। গত কয়েকদিনের তুলনায় শনিবার ছুটির দিনে কিছুটা বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। স্টলে স্টলে বেচাকেনাও শুরু হয়ে গেছে। ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যে বিক্রেতারা দিচ্ছেন মূল্য ছাড়। শারফুল আলমের রিপোর্ট। সংসার 120, ভাইয়ের সংসার 120, এ ভাই কিনলে ভাবি খুশি হয়। 120 টাকা আমাদের হাড়ি পাতিল জগমগ যা আছে অফারে লন। মূল্য ছাড়ের এমন ছড়াছড়ি দেখা মিলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্রেতাদের আকর্ষণে নানা অফার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। 120 টাকা দিয়ে একটা মগ, তারপরে একটা ফ্রিজ, খেলনা বাচ্চাদের। অ্যাকচুয়ালি কোয়ালিটি ভালোই, খারাপ না। সেল করি বেশি, কিন্তু লাভের পরিমাণ অনেক সীমিত। কানের দুলগুলো হচ্ছে আমরা 400, 450, 500 বিক্রি করে এগুলো মাত্র 200 টাকা অফার দিচ্ছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ও। আমার রুমের জন্য একটা কাপ কিনতে চাই। দেশি জিনিস তো থাকে, তার সাথে সাথে বিদেশি কি কি দেশ থেকে জিনিসগুলো আসছে আমাদের দেশে, ওগুলোর উপরে অ্যাট্রাকশন আমার একটু বেশি। এখন এক একটা করে দেখি, অনেক বড় তো সময় লাগে। এবছরই আসি, এনজয় করি, আমরা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো কিনি আর কি। প্রথমবারের মতো মেলায় সোর্সিং প্যাভিলিয়ন করা হয়েছে, সেখানেও ছিল নানা আয়োজন। ইন্ডিয়ান, ইরানি ওগুলো দেখলাম, বাংলাদেশের বিভিন্ন আপনার ক্ষুদ্র যে শিল্প সেগুলো আছে সেগুলোও দেখলাম। এগুলো সচরাচর অরিজিনালগুলো আমরা পাই না, এখানে আসলে অরিজিনালগুলো পাওয়া যায়। প্রোডাক্টসে 30 up to 33% আমরা ছাড় দিচ্ছি। In coming days we will be getting more crowd and the sale will increase inshallah. আগামী সপ্তাহ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীরা মেলায় আসছেন এবং তারা তাদের পছন্দসই পণ্যটি কিনে নিচ্ছেন। বিক্রেতারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে পুরোপুরি জমজমাট হবে বাণিজ্য মেলার এই প্রাঙ্গণ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নতুন করে ভ্যাট আরোপের কারণে ওষুধের দাম বাড়ালে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। এদিকে নানা অজুহাতে একের পর এক বাড়ছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। এতে চরম সংকটের মুখোমুখি নিম্ন আয়ের রোগী ও তাদের স্বজনরা। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। ফরমিন 500, এটা বক্স ছিল আগে 400 টাকা, এখন হয়ে গেছে 500 টাকা। কোএনজাইম Q10 100 mg আগে ছিল 600 টাকা, এখন হয়ে গেছে 1200 টাকা। কিটোরোলাক আগে ছিল আপনার 12 টাকা পার পিস, হয়ে গেছে এখন 20 টাকা। শুধু এই 4 থেকে 5টি আইটেমের দামই যে 20 থেকে 100% পর্যন্ত বেড়েছে, বিষয়টি এমন নয়। বরং সব ওষুধের দামই বাড়ছে কোনো ধরনের ঘোষণা না দিয়েই। সর্বাধিক পরিচিত প্যারাসিটামল 10 টাকার নাপা ট্যাবলেট এখন 12 টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সাথে আলোচনা না করেই নানা অজুহাতে দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। নতুন করে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াচ্ছে সরকারের ওষুধের উপর ভ্যাট আরোপের ঘোষণা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় কোষাগার শক্তিশালী করতে গিয়ে নিম্ন আয়ের মানুষকে বেকায়দায় ফেলা হবে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী। সরকারের আয়ের উৎস হিসাবে ওষুধের উপর ভ্যাট ট্যাক্স বাড়াবার চিন্তা করে থাকে, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের চেতনার বিপরীত। এটা বৈষম্য আরো বাড়বে। অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা একটা করা হয়েছিল 1982 সালে। সেই অত্যাবশ্যকীয় ঔষধের মূল্য সরকারের কাছে জিজ্ঞেস না করে বাড়ানোটা নিষেধ। কিন্তু 82-র পরে যারাই ক্ষমতা এসছে পালাক্রমে, তারা কিন্তু ওষুধের তালিকা কাটছাট করে ছোট করতে করতে এখন খুবই ছোট জায়গায় আসছে। সেই ওষুধের তালিকা বরঞ্চ আরো বাড়ানো দরকার, যেটা অত্যাবশ্যকীয়। জনস্বাস্থ্য গবেষকরা বলেন, জীবন রক্ষাকারী ওষুধে ভ্যাট না বসিয়ে বরং ভর্তুকি দিয়ে এর দাম সহনীয় রাখা হবে সরকারের নৈতিক দায়িত্ব। ওষুধ তো আসলে সেবা, এবং এটা আসলে আরো গভর্নমেন্ট ভর্তুকি দিবে। সেখানে যদি আরো ভ্যাট ট্যাক্স বাড়ানোর চিন্তা করে, এটা তো আরো আত্মঘাতী হলো। এটা তো কোনোভাবে আসলে সম্ভবই না। বরং এটা আরো কমিয়ে দেওয়া উচিত। অন্য সেক্টরে তার ভর্তুকি না দিয়ে এই সেক্টরে ভর্তুকি দেওয়া উচিত। এটা গভর্নমেন্টের কাছে আমাদের। গবেষকরা বলেন, বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানের হওয়ায় বিদেশে রপ্তানি হচ্ছে। এই শিল্পকে আধুনিকায়ন করার পাশাপাশি কম পয়সায় দেশীয় রোগীদের ওষুধ সরবরাহের পথ খুঁজে বের করতে দরকার হলে আলাদা একটি সংস্কার কমিশন গঠন করা যেতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকার আদাবর এলাকার একটি বাসার লকার ভেঙে চুরি হওয়া ৪৫ ভরির মধ্যে ৩২ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর ভাতিজা সহ দুজনকে গ্রেফতার করেছে। আসামিরা নিজেদের শখ পূরণের জন্যই এই চুরি করে বলে জানান আদাবর থানার ওসি এস.এম. জাকারিয়া। মনির হোসেন তপুর রিপোর্ট। মোহাম্মদপুরের আদাবরের ১৬ নম্বর রোডের এই বাড়ির একটি ফ্ল্যাট থেকে লকার ভেঙে লুট করা হয় আনুমানিক ৪৫ ভরি স্বর্ণ। মার চিকিৎসার জন্য ফ্ল্যাটের মালিক বাহিরে থাকায় সে সুযোগ নেয় চোরেরা। এই ঘটনায় মামলা করা হয় আদাবর থানায়। মামলায় উল্লেখ করা হয় গেল বছরের ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে চুরি সংঘটিত হয়। ঘটনার অনুসন্ধানে নেমে প্রাথমিকভাবে ভুক্তভোগীর ভাতিজা মাহিনকে সন্দেহ করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে মাহিন সবকিছু স্বীকার করে বলে জানায় পুলিশ। ওরা গেছিল কোন যাবেন গেছিল, আসে থেকে যে ঘরের তালা ভাঙা, হাই হাই রে আমার মাছ আমার সব চুরি হয়েছে। পরে ওরা থানাত গেছে, থানাতে কেস করছে, কেস করার পরে ওর ভাই ভাইতে সবাইকে নাম দিছে। ওদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো ওর ভিতরে যাই নাই, শুধু এই বাইরে থেকে জানি যে পুলিশ এখানে গেটে তারা প্রবেশ করছিল। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতারকৃত মাহিনের বন্ধু রেহানকেও আটক করা হয়। আসামি এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে এবং সেটার 164 লিপিবদ্ধ করার জন্য তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এটা ছোট বয়স, তো তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে, তাদের শখের যত বিষয়গুলো পূরণ করা সেটা করার চেষ্টা করবে। চুরি হওয়া ৩২ ভরি স্বর্ণালঙ্কার সহ ৮৭,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। কিছু স্বর্ণ বিক্রি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। দেশের অধিকাংশ অঞ্চলে দেখা মিলছে না সূর্যের। প্রচণ্ড ঠান্ডার কারণে নিদারুণ কষ্টে আছে দিনমজুর খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রতা আরও বাড়বে, আর এ মাসেই আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের বেশ কয়েকটি জেলায়। কুয়াশা, মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাসের কারণে শীতের দাপট বেড়ে যায় কয়েক গুণ। সারা দেশে ঘন কুয়াশায় সূর্যের দেখা না মিললেও রাজধানীর আকাশে উকি দিয়েছে রোদ। উষ্ণতার স্বস্তি জনজীবনে। শীত থাকলে লোকজন বাইরের হয় কম, মানে বেচা কিনা হয় কম। গাড়ি চালাই, আপনার উত্তরবঙ্গের ওই দিক থেকে আসলাম, একটু ঘন কুয়াশা ছিল, একটু কষ্ট হয়েছে, তারপর আপনার ঠিক হয়ে গেছে। এই দুদিন অনেক ঠান্ডা ছিল, এখন আজকে কুয়াশা পড়ে নাই, মানে রোদ অনেক ভালো লাগছে। এমন পরিস্থিতিতে দিন ও রাতের তাপমাত্রা 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঢাকায় 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করতে পারে 8 তারিখ পর্যন্ত। এরপর বাড়তে পারে শীতের তীব্রতা। গত যে স্পেলটা ছিল সেই স্পেলের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি অর্থাৎ মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বাংলাদেশে বয়ে যাচ্ছিল এবং আজকে শুধু পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং ঢাকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি জানান, এই মাসে 2 থেকে 3টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। 9 জানুয়ারি থেকে আবারও কমবে তাপমাত্রা, কোথাও কোথাও হতে পারে বৃষ্টিও। দিনের এবং রাতের তাপমাত্রা রাইজিং টেন্ডেন্সিতে আছে, তবে আগামী 7 এবং 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ইলশেগুড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পর সারা বাংলাদেশের তাপমাত্রা অর্থাৎ 9 তারিখ থেকেই সারা বাংলাদেশের তাপমাত্রা আবার কমে যাবে। আজকে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
ধর্মীয় ভাব গাম্ভীর্য ও মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে যশোরে শেষ হল 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ও আকিজ শিল্প গোষ্ঠীর সৌজন্যে সদর উপজেলার পুলের হাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে ইসলামী বক্তাদের আলোচনা শুনতে প্রতিদিনই ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। শেষ দিনে প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান আজহারী। আরও বক্তব্য রাখেন শায়েক আহমদুল্লাহ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। দুপুর থেকেই খুলনা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শক শ্রোতাদের ভিড় বাড়তে থাকে মাহফিল প্রাঙ্গণে। এশার নামাজের পর বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারী। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। দেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? শায়েক আহমদুল্লাহ কোরআনের আলোকে জীবন গঠনের তাগিদ দেন। আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলেই ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে। এই সময় আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স চালু হবে বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আদ্দিন আগামী মার্চ মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণেই মুক্ত পরিবেশে এই বিশাল মাহফিল আয়োজন সম্ভব হয়েছে। 5ই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, যেই বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস, যে ধর্ম, ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি। প্রতি বছর এমন ঐতিহাসিক মাহফিল আয়োজনের প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চলতি মাসের 12 তারিখ থেকে ঢাকা শহরে 20টি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে ডিম, ফ্রোজেন মুরগি ও কৃষিজাত পণ্য বিক্রি করবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আসন্ন রমজান মাস উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন, পর্যায়ক্রমে বিক্রয় কেন্দ্রগুলোর পরিসর বাড়িয়ে 100তে উন্নীত করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বাচ্চা ও খাদ্য উৎপাদনকারী সিন্ডিকেট না ভাঙতে পারলে পোল্ট্রি শিল্পের বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলেও জানান তারা। সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাজা পেলেও কারাদণ্ড থেকে বেঁচে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলার বিচারক হুয়ান মার্চান কথা জানিয়েছেন, আগামী 10 জানুয়ারি এই মামলার রায় দেওয়া হবে। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। তবে 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 10 দিন আগে ট্রাম্পকে সশরীর বা ভার্চুয়ালি আদালতে হাজির হতে হবে। এমন দৃশ্য আগে কখনোই দেখেনি যুক্তরাষ্ট্র, কারণ ট্রাম্পের আগে দেশটির সাবেক কিংবা ক্ষমতাসীন কোন প্রেসিডেন্ট অপরাধে দোষী সাব্যস্ত হননি। এবারে পার্টেক্স খেলার খবর।
একটি ম্যাচ খেলা হলেও জয় পায়নি সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের কাছে 34 রানে হেরেছিল আরিফুল হকের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চলছে দুদিনের বিরতি। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আগামী সোমবার সিলেট স্ট্রাইকার্স আবারও রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই মাঠে গড়াবে বিপিএল এর সিলেট পর্ব। আমাদের প্রতিনিধি শাহ মোহাম্মদ জোকনের রিপোর্ট জানাচ্ছেন পরাকারমান। ঢাকা পর্বে 8 ম্যাচ শেষে বিপিএল এর ঠিকানা এবার সিলেট। সেখানে 6 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 12টি ম্যাচ হবে। দলগুলো ইতিমধ্যে সিলেটে পৌঁছেছে। ঢাকার মতোই সিলেট পর্বেও প্রতিদিন 2টো করে ম্যাচ হবে। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে। এদিকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে কঠোর নিরাপত্তা দেয়া হবে বলে জানায় সিলেট পুলিশ। যে সমস্ত টিমগুলি বিভিন্ন হোটেলে থাকবে এবং মাঠে প্র্যাকটিস সহ মূল খেলায় অংশগ্রহণ করবে, তাদের নিরাপত্তার বিষয়ে আমরা কনসার্ন রয়েছি। আমরা 3 থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছি। হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে মাঠের যে অথরিটি থাকবে এবং প্লেয়ারদের সামগ্রিকভাবে আমরা নিরাপত্তার চাদরে বেষ্টনী প্রোগ্রাম করেছি। আশা করি কোনো ঝামেলা হবে না। যারা বিভিন্ন যানবাহন নিয়ে আসবেন এবং যারা খেলা দেখতে আসবেন তাদের টিকেটিং এর যে ব্যবস্থাটুকু রয়েছে সেখানে স্বচ্ছতা আনার জন্য বলা হয়েছে। সিলেট 1 ম্যাচ খেললেও জয় পায়নি রংপুর রাইডার্সের কাছে। সেই ম্যাচে হেরেছিল আরিফুল হকের দল। এবার তাদের প্রতিশোধ নেয়ার পালা। এই উইকেটে যদি আমাদের প্লেয়াররা ডেলিভার করতে পারে, লাইক ব্যাটসম্যানরা, যেহেতু ব্যাটিং ইউনিটটা আমাদের ড্রপস করেছিল, সো ওই ক্ষেত্রে যদি আমরা প্লেয়াররা ভালো কিছু করে তাহলে আমার কাছে মনে হয় যে না, এই ম্যাচটাও জেতা সম্ভব আর কি। সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। পরাগারমান, এটিএন বাংলা। 10 জনের দল নিয়েই বড় জয় পেল মোহামেডান। প্রিমিয়ার লিগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাদা কালো শিবির। ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শাকিল লাল কার্ড পেলে খেলার 20 মিনিটেই 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। গোলশূন্য প্রথমার্ধের পর আগ্রাসী হয়ে ওঠে আলফাজ আহমেদের দল। একটি করে গোল করে দর্শক সমর্থকদের আনন্দে ভাসান মনজির কুলদিয়াতি ও ইমানুয়েল সান্টে। সৌরভ দেওয়ান করেন 2টি গোল। আত্মঘাতী থেকে একটি গোল পায় মোহামেডান। চট্টগ্রাম আবাহনী হয়ে একটি গোল শোধ করেন জিতু। এই জয়ে 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল মোহামেডান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা অন্তর্বর্তী সরকারের বড় অর্জন। 75 থেকে শিক্ষা নিলে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাকে পালাতে হতো না, মন্তব্য আবুল কাশেম ফজলুল হকের। ফ্যাসিবাদী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং হাতে রক্তের দাগ নিয়ে সাতপন্থীদের ইজতেমা করার অধিকার নেই, মন্তব্য মামুনুল হকের। 31 জানুয়ারি থেকে টঙ্গীতে জুবায়েরপন্থীদের ইজতেমা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।